হাই তরু, গুড আফটারনুন। গুড আফটারনুন ভাইয়া, আপনি ঘুমাননি? ঘুমিয়েছি তো, পাওয়ার ন্যাপ নিয়েছি। আধা ঘন্টা ঘুমিয়ে তারপর আমার শালাকে নিয়ে বাইরে থেকে একটু হেঁটে এসেছি। গোলানাকে তো বললাম আসতে, ওর নাকি অনেক ঘুম চোখে। তুরহান সায়েম সব ঘুমাচ্ছে, কি আর করার, বৈরাগীর মতো ঘুরছে একা একা। বাহ দারুণ। আমি এখনো কটেজের বাইরে যাইনি একবারও। যাবে নাকি? দেখতে সুন্দর। আমি আবার যাব, আমার একটা কাজ আছে। তরু সামনে এগোতে এগোতে বলল, চলুন না ভাইয়া, বাকিরা সবাই ঘুমাচ্ছে, আমার খুবই বোরিং লাগছে। ওয়েট, মোবাইল নিয়ে আসি আমার, আমি একজনকে কল করব। তরু রিসর্ট থেকে বেরিয়ে সামনে রাস্তায় হাঁটছিল। একটু পরে সাদ বেরিয়ে পড়ল বড় বড় পায়ে। তার হাতে গোল্ড কভারের একটা দামি ফোন। ওই ফোনে সে কাকে যেন কি কল দিয়েছে। কলটা রিসিভ হতেই একটা বাচ্চার কণ্ঠ কানে এলো। মামু! সাদের মুখভঙ্গি সাথে সাথে পাল্টে গেল। তরু দেখল ছোট চওড়া হেসে টলটলের চোখের দিকে তাকিয়ে আছে ফোন স্ক্রিনে। শিও, আমার জান, কেমন আছো তুমি? বাচ্চাটা নরম গলায় বলল, ভালো। তুমি কোথায়? আমি এক জায়গায় ঘুরতে এসেছি। তোমার মা কোথায়? বাচ্চাটা উত্তর দেওয়ার আগেই পেছন থেকে একটা মেয়েলি গলা তেজ দেখিয়ে উঠল। কামলা দেয় ইস্যুর মা। দেখ কত সুখের জীবন আমার। তোমাদের মতো 2 দিন পর পর ট্যুর। হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন। সাদ হাসল, হেঁটে যেতে যেতে বলল, রিধি, দেখি তো তোকে। ইস্তিয়াক ভাই নিশ্চয় যত্ন করতে করতে মুটিয়ে দিয়েছে তোকে, তাই না? খুব। ঋদ্ধির কাছে এসে ফোনটা হাতে নিয়ে বলল, দেখ আমার অবস্থা। অন ডে তে ভার্সিটিতে ক্লাস করি, অফ ডেতে ঘর পরিষ্কার করি। ইস্তিয়াক তো 2 বাচ্চা সামলাই কাহিনী। আর তোদের শরীরের রং কমে না। 2 দিন পর পর ট্যুর, আউটিং। বড় লোকদের আলাদাই জীবন। সাদ হো হো করে হেসে উঠে বলল, আরে রিধি, রাগ করিস কেন? আমরা এসেছি বান্দরবন, এখানে যে রিসোর্টে উঠেছি ওইটা খুব সুন্দর। বাকি সবাই ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম তোদেরকে একটু ফোন দিয়ে প্রকৃতি দেখাই। ইউকেতে এত সবুজ প্রকৃতি কই পাবি বল? রিধি কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ স্ক্রিন দেখল। তুই একা সাথ? না না, আমার সাথে আমার এক ছোট বোন তরু আছে। এখন জানতে চাসনি তরুকে? ওইটা বলতে গেলে আজ তো একটা রচনা হয়ে যাবে। রিধিমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে সাদ ফোন কাটল। তখন তরু রিসর্টের সামনে বাগানে হাঁটছে। সাদ বলল, হেই তরু, অপারেন্ট ফিল করলে নাকি? না ভাইয়া, অফেন্ডেড কেন হব? আসলে ওর নাম রিধিমা। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যে কোনো জায়গায় গেলে আমার ওদের কথা খুব মনে পড়ে। ওরা আর এখানে থাকে না। কোথায় থাকে? ইউকে? হ্যাঁ, এনিওয়েজ, তোমার কথা বলো তরু। কিসে পড়ছো, কি করছো, ফিউচার প্ল্যান কি? গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে ভাইয়া, আপাতত আর অন্য কোনো প্ল্যান নেই। বাহ, দারুণ। তরু দেখল সাদ নামের ছেলেটা বাগানে হাঁটতে হাঁটতে কয়েকটা ঝরে পড়া ফুল কুড়িয়ে নিল হাতে। তারপরে অতি সন্তর্পণে বুক পকেটে রাখল। দৃশ্যটা এত মনোমুগ্ধকর লাগলো তরুর চোখে। তার কল্পনায় সে হুবহু এমন একটা দৃশ্য দেখল আনিতকে নিয়ে। আনিত ফুল কুড়োচ্ছে তার জন্য। সে দূর থেকে দাঁড়িয়ে দেখছে তাকে। তরু, একটা ভারী পুরুষকণ্ঠ চেয়ে চেয়ে ডাকলো তাকে। তরু পিছনে ফিরে দেখল লবি থেকে একটু সামনে রিসর্টের বড় ফটকের মুখে আনিত দাঁড়িয়ে আছে। রিসর্টটা একটা পাহাড়ের উপরে নির্মিত। তরু ঢালু রাস্তা ধরে নিচে নেমেছে। আনিত উপর থেকে হাত তুলে ডাকছে তাকে। তরু ভ্রুকুটি করল, চেঁচিয়ে বলল, কি হয়েছে? ওইদিকে কি? একা একা রিসর্ট থেকে বের হয়েছো কেন? তরু চোখ পাকালো, আঙুল তুলে সাতকে দেখালো। আনিতের কুচকানো ভ্রু শীতল হলো সাতকে দেখে। ডান হাত তুলে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বলল ওকে। তারপর আবার লবির সামনে জায়গায় পায়চারি করতে লাগলো। সাত সামনে তাকিয়ে বলল, প্রেম করো নাকি? ছেলেটা দেখলাম খুব তরুতরু করে সারাদিন। গুড, নাইস চয়েস। তরু ঝড়ের বেগে দুই দিকে মাথা নাড়ল। তাড়াহুড়ো করে বলল, না না, এমন কিছু না, আমি জাস্ট রিলেটিভস, আর কিছুই না। সাত এক পেশে হাসল। হ্যাঁ, আমি আর আমার বউ ছিলাম কাজিনস, এসব বুঝি ভাই। হ্যাঁ।
সাদ নিশ্চিন্ত পায়ে সামনে এগিয়ে গেল। পিছনে ফেলে গেল তরুর অপ্রস্তুত চাহনি আর দিশেহারা দুটি চোখ। রাতে কটেজের সামনে সবুজ ঘাস নিয়ে মোড়ানো খালি জায়গায় ক্যাম্প ফায়ার জ্বালানো হলো। পাশেই আবার কয়লা ধরিয়ে বারবিকিউয়ের ব্যবস্থা করা হলো। বৃষ্টির দিন, সাথে বারবিকিউ আর নান রুটি, কম্বিনেশন খারাপ নয়। কয়লার আঙুলের পাশে বসে বাতাস করার দায়িত্বে দেখা গেল সাদকে। তার এসবে তুমুল উৎসাহ। এক গাল হাসি নিয়ে বিরক্তিহীনভাবে জ্বলন্ত কয়লার বাতাস দিচ্ছিল সে। গুলানা তার পাশে বসা। সাদ বলল, হ্যালো, কি মুখ এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? ইস, যে সুন্দর আমার বউ, দেখলেই গলতে থাকি। কয়লা আমাকে কি গলাবে? তোমার রূপের কাছে কয়লার তেজ টিকবে? গুলানা তাকালো তার দিকে, হেসে দিয়ে বলল, হাসা ভালো, মন ফুরফুরা থাকে। এই দেখো আমার মন কত ফুরফুরা। গুলানা দেখল তাকে, প্রবল উৎসাহ নিয়ে বাতাস করছে কয়লার। মুরগির লেগ পিসগুলো পুড়ে গেলে হবে না। রিসর্টের লোকেদের থেকেই অনুমতি এনে সব কিছুর ব্যবস্থা করা হয়েছে। আকাশে কিছুক্ষণের জন্য চাঁদ দেখা যাচ্ছিল, তবে এখন একদম ফাঁকা। শুধু ছড়ানো ছিটানো কয়েকটা নক্ষত্র আছে আকাশ জুড়ে। আনিত আর চোখে তাকিয়েছিল তরুর দিকে। তরু খুক খুক করে কাশছে। আগেই জানতো গলায় ঠান্ডা বাতাস লাগলে ঠান্ডা কাশির সমস্যা শুরু হয়ে যাবে। খুব ভালোভাবে মাফলারটাও দিয়েছে তোকে, সে নেয়নি। তেল দেখিয়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন ভুগুক, কি আর করার। তরু একটা কাঠের বেঞ্চে গিয়ে বসলো। সন্ধ্যার দিকে তার শরীর খারাপ লাগছিল। এরপর 1 ঘন্টার মধ্যে বুকে কাশ জমে অবস্থা বেগতিক হয়ে গেছে। কাশতে কাশতে তার গলায় যন্ত্রণা হতে শুরু করলো। আনিত গিয়ে রিসর্টের একজন কর্মচারীকে বলল, আপনি কি আমাকে এক গ্লাস কুসুম গরম পানি ম্যানেজ করে দিতে পারবেন? লোকটা 10 মিনিটের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিল। আহিল ওই গ্লাসটা তরুকে দিতেই তরু মাথা তুলে তাকালো। আনিত মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। তরু গ্লাসটার দিকে তাকিয়ে বলল, এটা কি? এটা পানি। কি করব? অদ্ভুত, গ্লাসে যখন দিচ্ছি তার মানে খাবে। কে দিল? আনিত অধৈর্য হয়ে বলল, হোটেলের স্টাফ দিয়েছে। তোমায় কাশতে দেখে মায়া হলো নাকি? তরু মাথা নামিয়ে হাসল। আনিতের হাত থেকে গ্লাসটা নিয়ে নতমুখে বলল, আচ্ছা, স্টাফকে আমার হয়ে ধন্যবাদ বলবে। দূর থেকে তাদেরকে এক নজর দেখল সাদ। মনে মনে তার ক্ষীণ একটা সন্দেহ হচ্ছে। বারবিকিউ হয়ে যাওয়ার পর ছেলেটা যখন এসে একটা প্লেট এগিয়ে দিয়ে বলল, ভাইয়া তরুর জন্য একটা লেগ পিস দেখে দিন তো। তখনই তার সন্দেহটা পাকা হলো। রাতে সবাই খাওয়া দাওয়ার পর সাদ কটেজের সামনে সবুজ ঘাসের উপরে হাঁটলো কিছুক্ষণ। এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। আনিত একটু দূরে দাঁড়িয়ে কাউকে ফোন করার চেষ্টা করছে। সারা দিনে রুমকিকে কোনো আপডেট জানানো হয়নি। আনিত ফোন হাতে নেটওয়ার্কের আশায় এদিক ওদিক ঘুরছিল। সাদ বলল, লাভ নেই, বৃষ্টির কারণে নেটওয়ার্ক খারাপ হয়ে আছে। কাল সকাল হতে হতে ঠিক হয়ে যাবে। আনিত মাথা নাড়ল। মুঠোফোনটা পকেটে পুরে একটু কাছাকাছি এসে দাঁড়ালো। সাদ পকেট থেকে আয়তাকার ম্যাপটা বের করলো। গেলে সমস্যা হবে? না, আপনি খান, আমার কোনো সমস্যা নাই। সাদ আশেপাশে তাকালো। আমার বউ নেই তো এদিকে, একটু দেখো, কাছাকাছি এলেই তোমার হাত ধরিয়ে দেব। আমার সংসারে সব কাবজাপ উৎস হলো এই ভ্যাপ। আনিত হাসলো, মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে। সাদ সামনে তাকিয়ে বলল, দুজনের হয়তো বয়স হয়েছে, বিয়ে করে নিচ্ছ না কেন? আনিত অবাক হয়ে বলল, জি। তোমার আর তরুর কথা বললাম। তরু তোমার গার্লফ্রেন্ড, রাইট? আনিত দীর্ঘশ্বাস ফেলল। নো, এক্স গার্লফ্রেন্ড। বলো কি, কেন? এমনি, তরুর আমাকে পছন্দ হচ্ছিল না। আর অমনি তুমি ছেড়ে দিলে ওকে? হ্যাঁ। বাট হোয়াই? সাদ চিৎকার করে বলল, কেন ছাড়লে? অ্যাট লিস্ট শি সেইড ইয়েস। প্রেম করার সুযোগ অন্তত পেয়েছিলে। আমার ওয়াইফ আমাকে চুল পরিমাণেও পাত্তা দিত না, ছ্যাবলার মতো পিছনে পিছনে ঘুরতাম। আনিত বলল, আমার শাসন, আমার অনুভূতি, আমার কনসার্ন ওর কাছে গলায় আটকে থাকা ফাঁস হয়েছিল। আর কি করতাম আমি? আই হ্যাভ মাই সেলফ রেসপেক্ট টু। কি করতে মানে? ও যেমনটা চাই অমন হয়ে যেতে।
যাকে আমরা একবার ভালোবাসি তাকে কি কখনো আমরা ছাড়তে পারি? আমি ছাড়তে চাইনি, তোরই মুক্তি চাইছিল। তুমি মুক্তি কেন দিবে? যাকে ভালোবাসো তাকে জীবনের সব কিছুর বিনিময়েও ধরে রাখবে আনিদ? আনিত মুখ শক্ত করে বলল। তাই বলে আত্মসম্মানটুকু ফেলে দিতে হবে? সাদ ফিচেল হাসল, একটু রয়ে শুয়ে বলল। ফর মি মাই লাভ ইজ ব্যাং ইন টু মাই সেলফ রেসপেক্ট। আমার কাছে আত্মসম্মান, ইগো, প্রেস্টিজ এসব কিছু ম্যাটার করে না। অ্যাট দি এন্ড আমার শুধু ওই মানুষটাকেই লাগতো, আর কিছু না। আমি মনে করি যাকে আমরা ভালোবাসি তাকে আমরা সবটা দিয়েই ভালোবাসি। যাকে আমরা ধরে রাখতে চাই সব কিছুর বিনিময়েই ধরে রাখতে চাই। বাট আই ডু কেয়ার অ্যাবাউট মাই সেলফ রেসপেক্ট। তরু বারবার মুখ ঘুরিয়ে নিবে আর আমি সব ভুলে আবার তার কাছে গিয়ে নত হব? ওয়েল, নত হতে হবে না, তাহলে তরুকেও তার ব্যক্তি স্বাধীনতার কেয়ার করতে দাও। হোয়াই ডু ডমিনেটেড হার? তরু একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাকে তার মতো বাঁচতে দাও। বাট আই লাভ হার। জেদ ধরে নিজের রাগ বজায় রেখে কাউকে ভালোবাসো অন্য মানুষটার জন্য একটা পানিশমেন্ট। আমার একটা কথা শোনো, মেয়েদের মন জয় করা খুবই সহজ। মেয়েরা খুব শিলি শিলি জিনিস দেখে প্রেমে পড়ে। ট্রু লাভস ইউ সো মাচ, ক্যান রিড হার আইস। যে আমাদের ভালোবাসে তার সামনে ছোট হতে কোনো সমস্যা নেই। তুমি হয়তো ওকে গিয়ে কনফেস করো, নয়তো ওর সাথে যোগাযোগ বন্ধ করে দাও। তরু ডিজার্ভস এ বিউটিফুল লাইফ। ডোন্ট আই ডিজার্ভ হার? Yeah, you do, but only when you sacrifice your ego for her, and until then, it's a big no. বান্দরবান থেকে ফিরে আসার প্রায় 6 মাস হয়ে গেছে। তরু ব্যস্ত তার জীবন নিয়ে, আনিতও ব্যস্ত তার চাকরি নিয়ে। তরু সামনের মাসেই একটা পরীক্ষায় বসবে, এরপর ইন্টারভিউ দিতে হবে, আরও নানান রকমের ঝামেলা। এর মাঝে সোহেল সাহেব মেয়ের বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করলেন। তরুর বয়স তখন 26 ছুঁই ছুঁই। অধিকাংশ বাঙালি মেয়েরা এই বয়সে বিয়ে করে সংসারের জাতাকলে কপচাতে থাকে নিজেদের। সেই হিসাবে এই সময়ে তরুর বিয়ের প্রসঙ্গ আনা অবান্তর কিছু না। তিনি একদিন তরুকে ডেকে নিলেন তার ঘরে। ডেকে এনে জিজ্ঞাসা করলেন তরুর কোনো পছন্দ আছে কি না। তরু মাথা নিচু করে তার কথা শুনল। গলার কাছটায় একটা সোজা উত্তর আটকে ছিল তার। ও বলতে চাইছিল তার পছন্দ আছে। রুমকি আন্টির ছেলে আনিতকে তার খুব পছন্দ, কিন্তু আনিতের তাকে পছন্দ না। কিন্তু শেষ পর্যন্ত এই জবাব আর দেওয়া হলো না। মাথা নামিয়ে ওনার এক মাথা রগড়াতে রগড়াতে সে জবাব দিল তার কোনো পছন্দ নেই। সোহেল সাহেব বললেন, বেশ তো, তাহলে আমরা মিল মতো ছেলে দেখি। তরু মাথা নেড়ে বেরিয়ে এলো। ভেতরে ভেতরে তার প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। বাড়িতে তার বিয়ের প্রসঙ্গ উঠতেই সবাই আবার আয়োজন করে পাত্র খোঁজার যোগ সাজসে নেমে পড়ল। শুধুমাত্র তরুই তাদের উৎসাহ উদ্দীপনার সাথে একাত্ম পোষণ করতে পারল না। তার ভীষণ খারাপ লাগত। এর 2 দিন পরে ভেতরের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে না পেরে সে আনিতকে একটা কল দিল। আনিত তখন অফিসের কাজ নিয়ে মহা ব্যস্ত। কিছুদিন হলো তার প্রমোশন হয়েছে। তাকে অফিসে যেতে হয় সকাল 7টায়, ফিরে আসে রাতের 8টা কিংবা 9টায়। এমন ব্যস্ততার মাঝেই একদিন তরু তাকে কল করলো। আনিত তখন অফিসে 3তলার কেবিনে বসে খুব মনোযোগ দিয়ে ফাইল চেক করছে। ডেস্কের উপরে রাখা ফোনটা যান্ত্রিক শব্দে বাজতেই সে রিসিভ করলো সেটা। হ্যালো আনিদ, আমি তরু। আনিত কি বোর্ডের উপর থেকে হাত সরালো। তরু, তুমি? হ্যাঁ, তুমি কি অফিসে? হুম। বেশি ব্যস্ত? কিছুটা ব্যস্ত, তুমি বলো, আমি শুনছি। না থাক, তুমি বাড়ি যাও, তারপর বলছি। তরু, শুনছি আমি, বলো। তরুর কণ্ঠ খুব দুর্বল শোনালো। বেশ অসহায় হয়ে বলল, আনিদ, বাবা আমার জন্য ছেলে দেখছে, 2 মাসের মধ্যেই নাকি বিয়ে দিতে চায়। তরু একেবারে বাচ্চাদের মতো করে বলল। বলার পরেই একবার নাক টানলো, মন খারাপ করে বলল, বাবা সত্যি সত্যিই ছেলে দেখছে আনিদ। আনিত মনোযোগ দিয়ে শুনল তার কথা। একটু পরে সে যখন কিছুটা ধাতস্থ হলো তখন বেশ স্বাভাবিক গলায় বলল, তো করবে বিয়ে, সমস্যা কি? নতুন সংসার করতে ভয় পাচ্ছ নাকি? তরুর মুখটা একেবারে রক্তশূন্য হলো তার কথা শুনে। ফোনের উপরে থাকা হাতটাও কাঁপলো সামান্য। প্রচণ্ড আশাহত আর গভীর কোনো আঘাত পাওয়া হরিণী যেমন করে পলক ঝপটায়, তরু অমন করে 2 বার পলক ফেলল। আনিতকে সে ভালোবাসত,
ভেবেছিল তার বিয়ের কথা শুনে অন্তত আনিত কোনো জোরালো প্রতিক্রিয়া দেখাবে, ব্যস্ত হবে, অস্থিরতা দেখাবে, এক ছোটে বাড়ি চলে আসবে। কিন্তু আনিত অমন কিছুই করল না। বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে সে তরুর কাছে জানতে চাইল তরু কি সংসার করতে ভয় পাচ্ছে নাকি। অথচ একবারও জানতে চাইল না তরু তুমি কার সাথে সংসার করতে চাও। তার নির্বিকার ভাব দেখে তরু নিজেরই প্রচণ্ড লজ্জা হতে লাগলো। নিজের উপরই কেমন বিতৃষ্ণা এসে গেল। কেন সে আগ বাড়িয়ে তাকে কল করতে গেল? তরু এরপর অল্প কিছু কথায় কল কেটে দিল। ওই একটা ফোন কলই তরুকে পাষাণ করে দিল। সে মনে মনে সিদ্ধান্ত নিল, ভেতরে যত দুঃখই হোক না কেন সে আর কোনো অবস্থাতেই মুখ ফুটে কিছু বলবে না। তার ভাগ্য স্রষ্টা যেমন করে সাজিয়েছেন সে সেটাকেই মেনে নেবে। তার জন্য যদি সম্পূর্ণ অচেনা অপরিচিত একটা ছেলেকে তার বিয়ে করতে হয় তবে তরু সেটাও করবে। এক সপ্তাহ পরে আনিত অফিস থেকে এসে চটপট গোসল সেরে নিল। বাইরে আজ যা গরম পড়েছে। এর মধ্যে রুমকি ঘরে এসে বলল, এই তুই খাবি না, খেতে আয় তাড়াতাড়ি। সে খেতে বসার পরেই রুমকি বললেন, জানিস তোর জন্য তো ছেলে দেখছে। আনিত মুখে ছোট একটা লোকমা তুলে বলল, জানি। সোহেল ভাই একটা ছেলেকে পছন্দ করেছেন খুব, কাল বোধহয় আসবে তোরকে দেখতে। বড় আপা আমায় ফোন দিয়ে এমনটাই জানালো। আনিত মাথা তুলে বলল, তরু কি বলল? ও রাজি? তোরও আবার কে বলবে, ও তো আগেই সোহেল ভাইকে বলেছে ওর কোনো সমস্যা নেই। লক্ষ্মী মেয়ে, বিয়ে করে খুব সুখী হবে দেখিস। হুম। রুমকি আবার বললেন, কাল কিন্তু ওই বাড়িতে আমাদের দাওয়াত। ছেলের বড় ভাই ছুটিতে দেশে এসেছে কিছুদিনের জন্য, হাতে সময় কম। যদি সব কথা ঠিকঠাক হয় তাহলে কালই আংটি পরিয়ে যাবে। আনিত চমকে উঠল। হাতের লোকমাটাও মুখে নিতে পারল না। আশ্চর্য হয়ে বলল, কি, কালকে আংটি পরিয়ে যাবে? হ্যাঁ, আপা তো এমনটাই বলল। এটা আবার কেমন কথা এত দ্রুত? আমি কেমন করে জানবো? ওদের বাড়ির মেয়ে, ওদের সিদ্ধান্ত। আনিত মাথা নাড়ল, কিন্তু আর ভালো মতো খেতে পারল না। কেমন যেন অস্বস্তি হতে লাগলো। বুকখানা ভার হয়ে এলো সংবাদ শুনে। মাথা নামিয়ে খুব নিচু স্বরে বলল, ও আচ্ছা। সেদিন রাতে আনিত এমনি পায়চারি করলো পুরো ঘর জুড়ে। তার আলমারির ভেতরে একটা অ্যালবামে তরুর অনেকগুলো ছবি আছে। অবশ্য তরুকে অনুভব করার জন্য অ্যালবামের প্রয়োজন নেই। তরু তার বুকের সবচেয়ে সতেজ আর উজ্জ্বল জায়গায় আছে। তরুকে সে 2 মিনিট চোখ বুঝলেই অনুভব করতে পারে। আনিত 2 হাত ঘষতে ঘষতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বারান্দা থেকে রাতের আকাশ পরিষ্কার দেখা যায়। সামনে চওড়া রাস্তা অনেক দূরে মূল রাস্তায় গিয়ে মিশেছে। আকাশ নিশ্চুপ, শান্ত প্রকৃতিতে ঝিঝি পোকার হালকা শব্দ, বাতাসেও একটা নরম ঘ্রাণ। আনিতের খুব হালকা লাগলো বারান্দায় এসে। সে আনমনেই ফোন ঘেঁটে তরুর একটা ছবি খুঁজে বের করলো। সেবার বান্দরবান গিয়ে তুলেছিল, সে তোলেনি। আসফি কেমন করে যেন লুকিয়ে তুলেছে। ছবিটা মেসেজ করে তাকে পাঠাতেই আনিত গ্যালারিতে সেভ করে নিয়েছিল। ওই ছবিটার দিকে তাকিয়েই সামান্য হাসলো আনিত। প্রবল আত্মবিশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, আমি জানি তরু, তুমি কখনোই আমাকে ফেলে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তুমি পারবেই না। তুমি নিজেই কাল এঙ্গেজমেন্ট ভাঙবে। আমি তরুকে চিনি। তরু আমায় ভালোবাসে। তরু অন্য কোনো ছেলেকে তার পাশে ঘেঁষতেই দিবে না। বিয়ে হওয়া তো বহুদূর। কিন্তু তার আত্মবিশ্বাস খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। পরদিন তরুদের বাড়িতে যাওয়ার পরই তরুর হবু বর, অর্থাৎ যার সাথে তরুর বিয়ের আলাপ চলছিল, তার সাথে দেখা হলো আনিদের। বেশ লম্বা চওড়া সমদর্শন একটা ছেলে, নাম শরণ। শরণের সাথেই বিয়ের কথাবার্তা চলছে তরুর। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। আনিত তীক্ষ্ণ চোখে তাকালো তার দিকে। ছেলেটা যথেষ্ট স্মার্ট, চেহারায় খুব মার্জিত আর বিনয়ী ভাব আছে। শিক্ষাগত যোগ্যতাও বেশ ভালো। আনিতের ঈর্ষা হলো তাকে দেখে। তার কারণ কোনো এক জায়গায় গিয়ে তার মনে হলো বাড়ির সবার এই ছেলেকে পছন্দ হবে। সেই ঈর্ষা বেড়ে দ্বিগুণ হলো যখন সবুজ রঙের শাড়ি পরে তরু ঠিক তার পাশে এসে বসল। শরণ ফর্মাল শার্ট পরে তার পাশে বসে আছে, মুখে অমায়িক এক টুকরো হাসি। চোরা চোখে 2-1বার তরুর দিকে তাকালো সে। তরু বসে আছে মাথা নামিয়ে, সরু হাত দুটো তার সাথে একসাথে রাখা। তাদের থেকে একটু দূরে একেবারে অন্য পাশের একটা সোফায় আনিত মূর্তির মতো বসে আছে।
তার চৌখস চোখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাদের। বুকের ভেতরে দাবানলের আগুন জ্বলছে। আনিত বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখলো। তরুকে ওই ছেলেটার পাশে দেখে তার সব কিছু কেমন লণ্ডভণ্ড হয়ে গেল। তার চেয়েও বেশি দুঃখ হলো যখন তরুর চোখে মুখে সে নিজের প্রতি কোনো অনুরাগ খুঁজে পেল না। তার সাথে চোকাচোকি হতেই তরু সামান্য হাসলো। আনিতের মনে হলো এই হাসির চেয়ে দুটো জুতোর বাড়ি তাকে আরও বেশি শান্তি দিত।